বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাবে। আগামী সপ্তাহে সফরে আসছে বিশেষ বাণিজ্য প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূতের বৈঠক। অদক্ষতার অজুহাত দেখিয়ে ১৭ জনকে চাকরিচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। নিয়োগ বাণিজ্যের জন্য এমন ছাঁটাই অভিযোগ ভুক্তভোগীদের। ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক। রোগ প্রতিরোধক কোষগুলোকে দুর্বল ও অকার্যকর করে রূপ দিচ্ছে ক্যান্সারের। এবং তোপের মুখে পড়ে বিশ্বকাপের শেয়ার বিক্রির সিদ্ধান্ত থেকে সরে এলো ইনফান্তিনো। ফাইলবন্দি হলো ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। সকাল ৯:৩০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক থেকে বেরিয়ে সার্জিও গোর সাংবাদিকদের জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হয়েছে। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্পর্ক পরবর্তী স্তরে আরও উন্নতি করতে চায়। রাজধানীর উত্তরায় শেখ হাসিনা সরকারের সময়ে র্যাবের বন্দিশালা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারপতি। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এই বন্দিশালা ঘুরে দেখেন। বিচারক প্যানেলের সাথে ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ প্রসিকিউশন টিম ও টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বন্দিশালা পরিদর্শন করে ট্রাইব্যুনালের বিচারপতিরা কিছু বলেছেন গণমাধ্যমে, কি দেখলেন আপনারা? আফসানা, ট্রাইব্যুনালের বিচারপতিরা কিছুক্ষণ আগেই এসেছেন। র্যাব ১-এর যেই টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল অর্থাৎ টিএফআই সেল সেটি পরিদর্শন করেছেন। তারা কিছু বলেননি, তবে আমি এখন রয়েছি সেই যেই বন্দিশালা রয়েছে সেই বন্দিশালাতে। আমি একটু দেখাই আপনাদেরকে। আমি নিচতলার যে কক্ষ, সেই কক্ষতেই এখন প্রবেশ করছি। এখানে একদম সুড়ঙ্গের মতো একটি রাস্তা রয়েছে। এটির ভেতরে গেলে একটু আপনাদেরকে দেখাই যে এই সুড়ঙ্গ দিয়ে ঢোকার পরে আসলে বেশ কয়েকটি ছোট ছোট কক্ষ রয়েছে। এই কক্ষগুলোর মধ্যেই মূলত যাদেরকে বন্দী করে রাখা হতো আসলে তারা গুলোতেই এখানে থাকতেন এবং এখানে তাদেরকে বছরের পর বছর রাখা হয়েছে। একটু দেখাই, এখানে একটি কক্ষ ভেতরটাতে আমি দেখাই। আমাদেরকে প্রসিকিউশন টিম তারা এখানে পরিদর্শন করেছেন, করার পর আমাদেরকে জানিয়েছেন যে এই যে কক্ষটি, এটি কিন্তু খুবই ছোট একটি কক্ষ। এই কক্ষর মধ্যে আসলে যিনি গুমের যিনি ভুক্তভোগী তিনি আসলে এই কক্ষের মধ্যে থাকতেন এবং এখানে তিনি শৌচাগারও ব্যবহার করতেন। এই যে এখানে একটি টাইলস করা অংশটি দেখতে পাচ্ছেন, এখানে একটি মগও রয়েছে। এই অংশটাতে মূলত যিনি থাকতেন তিনি শৌচাগার ব্যবহার করতেন এবং পাশাপাশি এখানে একটি কল রয়েছে। কলের যে লাইনটি রয়েছে, কলটি এখন নেই, তবে একটি ট্যাপ রয়েছে। এই লাইন দিয়ে আসলে পানি আসতো এবং এই পানিটি তিনি খাবার কাজে যেমন ব্যবহার করতেন, পাশাপাশি শৌচাগারের জন্য ব্যবহার করতেন এবং একই সাথে এই যে রুমটি দেখছেন এই রুমটিতে থাকতেন। তো এমন অসংখ্য আসলে টিএফআই সেলের ছোট ছোট বন্দিশালা রয়েছে। এই বন্দিশালাগুলোতে বছরের পর বছর আসলে থাকতেন এবং দোতলায় আরও এমন কিছু কক্ষ রয়েছে। সেসব জায়গায় আসলে তাদেরকে বিভিন্নভাবে
নানাভাবে নির্যাতন টর্চার করা হতো, এই ধরনের কথাগুলো আমাদেরকে আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা ঘুরে ঘুরে আসলে দেখিয়েছেন। এটি নিচতলার কক্ষ। তো প্রসিকিউশন এখনো আমাদের অফিসিয়ালি আমাদেরকে ব্রিফিং করবেন কিছুক্ষণ পরে চিফ প্রসিকিউটর। তিনি আসলে জানাবেন যে এই র্যাবের যে এই টিএফআই সেল এখানে কতগুলো আসলে বন্দিশালা রয়েছে এবং কতগুলো বন্দিশালা কি পরিমাণ আসলে ভুক্তভোগী এখানে ছিলেন বছরের পর বছর। তো এই বিষয়গুলো আমাদেরকে জানালে আমরা আসলে পরবর্তী আপডেট জানাতে পারবো। তো সব মিলে যদি বলি একদম ভুতুড়ে পরিবেশ, এই ভুতুড়ে পরিবেশে আসলে বছরের পর বছর বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতেন যারা গুমে ভুক্তভোগী পরিবার ছিলেন। আফসানা। জি, ধন্যবাদ নাজমুল আপনাকে। ২৪-এর ১ আগস্ট, তবে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও যেন শেষ হয়নি জুলাই। তাই তাদের ভাষায় এটি ছিল ৩২শে জুলাই। শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নেমে আসেন রাজপথে। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশেই। ক্রমবর্ধমান গণবিক্ষোভের তীব্র চাপে পড়ে তৎকালীন শেখ হাসিনার সরকার। এক পর্যায়ে আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দিয়ে সরকার কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়, কিন্তু তাতেও থামেনি আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনে গুলি ও হামলার প্রতিবাদে ১ আগস্ট তথা ৩২শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন আন্দোলনে সংহতি জানায় শিল্পী সমাজও। রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ কর্মসূচিতে ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ করেন তারা। যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই। তবে সকল সহিংসতার বিরুদ্ধে আমরা ব্যানারে আরেক দল শিল্পী রামপুরায় বিটিভি ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আরেকজনের সন্তান মারা যাওয়াটাও এটা মানুষের বুকে লাগে। এদিন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা করেন, রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করতে পারে। অন্যদিকে টানা কয়েকদিন হেফাজতে থাকার পর ৬ সমন্বয়ককে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। একই দিনে ডিবি প্রধান হারুনুর রশিদকেও প্রত্যাহার করা হয়। এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তৎকালীন পররাষ্ট্র সচিব। অন্যদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত হত্যা ও সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন। এটা দেখে বিশ্বাস করেন না, একটু যাচাই বাছাই করেন। অস্থির পরিস্থিতিতে ১০ই আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রাখে সরকার। রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলে মার্চ ফর জাস্টিস কর্মসূচিও। 18 কোটা সংস্কার আন্দোলন, 18 ইলেকশন এবং 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক যে হরতাল, অবরোধ এবং নির্বাচন বর্জন কর্মসূচি ছিল, ওইখানে প্রায় আমার 26টার মতো কর্মসূচিতে অংশগ্রহণ ছিল। বাংলাদেশের মানুষ খুনি হাসিনা থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায়, তাদের বাকস্বাধীনতা ফেরত চায়। এর জন্যই আমরা রাজপথে সক্রিয় ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। সরকারের একের পর এক সিদ্ধান্ত, আন্তর্জাতিক চাপ এবং রাজপথে প্রতিরোধ সব মিলিয়ে সংকট শুধু শিক্ষার্থীদের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, রূপ নেয় জাতীয় রাজনৈতিক সংকটে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। পুষ্টির অভাবে হামসহ নানা রোগ বাড়ছে, তাই সুস্থ জাতি গড়ে তুলতে সন্তান জন্মের পর শাল দুধ খাওয়াতে মায়েদের সচেতনতায় গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু দিবস পালন করে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। বলেন, অল্প বয়সে বিয়ে, শিশু জন্মদান এবং বুকের দুধ না খাওয়ানোর কারণে শিশুরা নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে। আধুনিকতার নামে দেশে সিজারিয়ানের সংখ্যাও বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতেই টিকেটিং সিস্টেমের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আজকে হামের এই অবস্থা কেন? প্রোটিনের অভাব, পুষ্টির অভাব। অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। আইন রয়েছে দেশে মায়ের দুধের বিকল্প খাদ্যগুলিকে নিয়ন্ত্রিত করা। ওইগুলি কতটুকু ভালো বলেন? ওই দুধ খাওয়ানোর কি দরকার? ওটা তো প্রিজারভেটিভ।
ওটাতে তো মেডিসিন মেশানো হয়। ধূমপান আর বায়ু দূষণের পর ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক, যা ফুসফুসের প্রধান রোগ প্রতিরোধক কোষগুলোকে দুর্বল ও অকার্যকর করে দিয়ে দীর্ঘমেয়াদে ক্যান্সারের রূপ দিচ্ছে। বক্ষব্যাধি বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণ, ধূমপান, অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্য, সামাজিক সচেতনতার অভাব এমন নানা কারণে বাড়ছে ফুসফুস ক্যান্সার। এমন প্রেক্ষাপটে আজ সারা দেশে পালন করা হচ্ছে বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে 1,20,00,000 মানুষ ভুগছেন অ্যাজমায়, আর 40-21% মানুষ আক্রান্ত ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে। এছাড়া রয়েছে নিউমোনিয়া, যক্ষ্মা সহ অন্যান্য জটিলতা, যা পরে ফুসফুস ক্যান্সারের দিকে ধাবিত করে আক্রান্তকে। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানের পাশাপাশি বায়ু দূষণ প্রাণঘাতী হয়ে উঠছে ফুসফুসের সংক্রমণে ভোগা রোগীদের জন্য। এছাড়া খাবার আর বাতাসের মাধ্যমে শরীরে ঢুকছে প্লাস্টিক কণা, যা পৌঁছে যাচ্ছে ফুসফুসেও। মাইক্রোপ্লাস্টিক, এই মাইক্রো শব্দটাই হচ্ছে ন্যানো প্লাস্টিক। তো যদি বাতাসে আসে তখন সেটা চলে যায় সরাসরি শ্বাসনালীতে, আর যেটা মাটিতে মিশে আছে, বিভিন্নভাবে পানিতে মিশে আছে, সেটা তো আমরা খাবারের সাথে গ্রহণ করছি। ফুসফুস এমন একটা জায়গা, এখানে এই ধরনের কিছু আসলে সেখানে রিপিটেড ইনফ্ল্যামেশন হয়। এই যে রিপিটেড ইনফ্ল্যামেশনগুলো হচ্ছে, তার একটা পর্যায়ে ফাইব্রোসিস হতে পারে এবং তার থেকেও কিছু একটা অংশ এই ফুসফুসের ক্যান্সার তৈরি করার সম্ভাবনা আছে। তবে ভীতির কারণ হয়ে উঠছে তরুণদের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্তের হার বেড়ে যাওয়া। এখন আমরা দেখা যাচ্ছে যে কিছু কম বয়সেও ক্যান্সার পাওয়া যাচ্ছে। তবে মাদক যেগুলি ইনহেলের সাথে রিলেটেড, যেগুলি স্মোকিং বা টোবাকো রিলেটেড যেগুলি, এগুলি ফুসফুসের ক্যান্সারের বেশি ঝুঁকি করে। তো এগুলি যারা অল্প বয়সে এবং দীর্ঘস্থায়ী এটা থাকে, তাদের এই রোগগুলি হওয়ার বেশি ঝুঁকি থাকে। চিকিৎসকদের মতে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনই পারে ফুসফুসকে যে কোনো দীর্ঘমেয়াদী রোগ থেকে রক্ষা করতে। দীর্ঘদিন যাতে পলিউটেড এয়ারের কিছু কনস্টিটিউয়েন্ট থাকে যেগুলি কার্সিনোজেন হিসাবে কাজ করে, এটা একটা ফ্যাক্টর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ভৈরবের মেঘনা পাড়ের মনোরম পরিবেশ এখন আক্রান্ত কয়লার কালিতে। প্রভাবশালীদের মজুত করে রাখা কয়লার স্তূপে বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শুধু তাই নয়, পুরাতন ফেরিঘাট থেকে রেল সেতু পর্যন্ত বিস্তীর্ণ কেপিআই এলাকা জুড়েই এই কয়লার স্তূপের অগ্নিকাণ্ডের ঝুঁকিতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। তবে কয়লা ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। একসময় যেখানে ছিল নদীর নির্মল বাতাস আর সবুজের সমারোহ, সেখানে এখন কয়লার ধূলিকণার রাজত্ব। কিশোরগঞ্জের ভৈরবে পুরাতন ফেরিঘাট থেকে রেল সেতু পর্যন্ত বিস্তীর্ণ কেপিআই এলাকা এখন কয়লার বিষাক্ত কার্বন কণার দখলে। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শুধু স্বাস্থ্য নয়, বিপন্ন হচ্ছে পরিবেশও। ইতোমধ্যে কয়লার দূষণে মরে গেছে সড়ক ও সেতু রক্ষায় রোপণ করা শত শত গাছ। আমাদের ক্লাসে প্রতিনিয়ত ধুলাবালি আসে, আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। আমাদের শিক্ষার্থীরা প্রায় সময় রেসপিরেটরি ডিজিজ, যেটা শ্বাস প্রশ্বাস জনিত বিভিন্ন রোগে ভুগছে, এবং এই কয়লাজনিত কারণে তারা প্রায় সময় আমার কাছে ছুটির জন্য আসে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, শ্রেণীকক্ষে কোনোভাবে অবস্থান করা যায় না। আমরাও যারা ব্যবসা করি, আমাদেরও পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, আমরাও নিরুপায় হয়ে এখানে রাখতেছি। আমি সরকারের কাছে বলবো, সুন্দরভাবে আমাদের কয়লা ব্যবসা করার জন্য একটি জায়গা ব্যবস্থা করে দেয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, কয়লার ধূলিকণা নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে। কয়লা রাখার ফলে এখানকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। শ্বাসকষ্ট ছাড়াও ধীরে ধীরে এই কয়লার যে কণাগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মানুষের শ্বাসের মাধ্যমে গেলে সিলিকোসিস হতে পারে, অ্যানথ্রাকোসিস হতে পারে। কয়লা ব্যবসায়ীরা জানান, বিকল্প স্থান পেলে ডিপো অন্য জায়গায় সরিয়ে নেবেন। জায়গার সমস্যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিকমতো পরিচালনা করতে পারি না। অনেক সময় নাটালের ভিতরে জায়গার মধ্যে আমাদের কয়লা রাখতে হয়, এতে জনগণের অসুবিধা হয়। আমাদের যে চাহিদা অনুসারে জায়গা না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য সবসময় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। প্রশাসন জানায়, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যে এটা কি পর্যায়ে লিজ আছে বা লিজ কিভাবে দেওয়া আছে, এটাকে পরিবর্তন করা যায় কিনা
প্রশাসনিকভাবে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা অতি সত্বর নেওয়ার ব্যবস্থা করব। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কয়লার দূষণ রোধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই আশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর উত্তরায় শেখ হাসিনা সরকারের সময়ে র্যাবের বন্দিশালা পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সেটি বিচারে এটার প্রয়োগ করতে পারেন, সেই কারণেই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আমরা একটি আবেদন করেছিলাম, মাননীয় বিচারপতি মহোদয়গণ আইন অনুযায়ী এই আবেদনটি তারা মঞ্জুর করেছিলেন। আপনারা জেনে থাকবেন যে যখন কোনো ফিজিক্যাল ইন্সপেকশন হয়, এটি আমাদের প্রচলিত আইনে হোক অথবা রুম স্ট্যাটিউটের আওতায় হোক, সেখানে একটি মেমোরান্ডাম প্রস্তুত করা হয় এবং তারা যে দেখে গেলেন অবজারভেশনগুলো তারা একটি মেমোরান্ডাম আকারে প্রস্তুত করে সেটি জুডিশিয়াল যে আমাদের যে নথি সেটির অন্তর্ভুক্ত করা হয় এবং সেটি বিচারে আমাদের যে আমরা সাক্ষ্য প্রমাণ যেগুলি আমরা উপস্থাপন করি তার সাথে আজকের যে পরিদর্শনের যে মেমোরান্ডাম সেটি আদালতের বিচারের একটি পার্ট হিসেবে গণ্য হয়। তো যাই হোক, আজকে আপনারা সহ আজকে আপনাদের সহ আমরা একত্রে এই ঘটনাস্থলটা পরিদর্শন করেছি। আপনারা দেখেছেন অত্যন্ত ভয়াবহ চিত্র। সেখানে আমরা ছোট বড় 22টি কামরা আমরা পেয়েছি, যে 22টি কামরার মধ্যে অত্যন্ত মানবতার ভাবে এইখানে যারা ভিকটিম হতো যাদেরকে ধরে নিয়ে আসা হতো, সেখানে তাদেরকে রাখা হতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এবং এই আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন সেখানে হচ্ছে যে এইটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা। একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে শোয়ার মতো কোনো অবস্থান নাই, বসে থাকতে হবে তাকে, এরকম আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। এবং সেরকম কয়েকজন ভিকটিম 5ই আগস্টের পরে আমাদের তারা উদ্ধার পেয়ে তারা এসছে, তাদের সম্পর্কে বিচার চলছে, সেই সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবহিতও আছেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।